নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে ভারতের সাথে বাংলাদেশের ম্যাচ ছিল এবং যেই ম্যাচে হতাশাজনক পারফরমেন্স কিন্তু আমাদের জাতীয় দলের পক্ষ থেকে। তো গতকালকে রাত্রিরে রিভিউ ভিডিওতে আমি জানিয়েছি। তো দেখো, বাংলাদেশের বিরুদ্ধে ড্র মানে সেটা হারেরই সমান, সেটা বলা যায়। বাংলাদেশের মতো দলকে হারাতে না পারলে তাহলে আর কোন দলকে হারাবে ভারত, এটাই হচ্ছে ব্যাপার। তো মালদ্বীপের বিরুদ্ধে ভালো পারফরমেন্সের পরেও আমি তোমাদেরকে বলেছিলাম মালদ্বীপ আলাদা দল, তো সেখানে বেশি নাচানাচি না করাই বেটার। তো সেইটাই কিন্তু দেখা গেল। এছাড়া সবথেকে বড় কথা, গতকালকে প্রচুর গোলের সুযোগ কিন্তু নষ্ট করেছে সুনীল ছেত্রী, সেটা এক কথা বলা যায়। কিন্তু দলের এই হতাশাজনক পারফরমেন্সের মধ্যেও যেখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিতে দেখা গেছে সুভাশিস বোস এবং লিস্টন কুলাসোকে। আপুইয়াও দারুণ পারফরমেন্স দিয়েছে, কিন্তু এদিকে ভিশাল কাইতকে অনেকটাই নড়বড়ে লাগছিল। হতে পারে ভারতীয় জাতীয় দলের হয়ে এই দুখানা ম্যাচ খেলছেন, অনেকদিন পর মাঠে নেমেছেন জাতীয় দলের হয়ে, দুখানা ম্যাচ মাত্র খেলছেন। তো প্রথম ম্যাচটা মালদ্বীপের বিরুদ্ধে খুব একটা টেস্টের মুখে তাকে পড়তে হয়নি, তো দ্বিতীয় ম্যাচে কিছুটা একটু সমস্যা কালকে করছিলেন। পরের দিকে তিনি কিন্তু ম্যানেজ করে নিয়েছেন, দুখানা গুরুত্বপূর্ণ সেভ করেছেন, নাহলে কিন্তু ভারত হারতেও পারতো। এই হচ্ছে এবার সবথেকে বড় কথা হচ্ছে কালকের ম্যাচে তোমরা যদি দেখো তাহলে রোকার কিন্তু থার্ড ক্লাস টিম সিলেকশনের জন্যই ভারত এই ম্যাচটা ড্র করেছে। কারণ ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ইলেভেনে উদান্তা সিং কেন আর এদিকে ফারুক চৌধুরী বা কেন, যেখানে উদান্তার বদলে অবশ্যই মহেশকে ব্যবহার করা যেত, বা যদি উদান্তাকে নামানো হতো তাহলে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে মহেশকে অবশ্যই নামানো উচিত ছিল। ফারুককে নামিয়ে কি হলো? আর এইদিকে উদান্তা তো একদম কিচ্ছুই নেই, উদান্তা একদমই অফ ফর্মে রয়েছেন। এর থেকে তো নর্থ ইস্টের জিতি নেমেসকে অবশ্যই দলে নেওয়া উচিত ছিল। আর এদিকে তোমরা যদি দেখো তাহলে আমাদের স্ট্রাইকারের অভাব রয়েছে, তাই বলে এই নয় যে স্ট্রাইকার একদমই নেই। এইদিকে আইজল এফসি থেকে লালরিনজওয়ালা লাল বিয়াগনিয়াকে অবশ্যই নেওয়া উচিত ছিল। এছাড়া তোমরা আরেকজনের নাম বলবে, সেটা এডমুন্ড। তো তোমাদেরকে বলে দিই, এডমুন্ডকে কিন্তু ইন্টার কাছে ছাড়তো না, কারণ একটা জাতীয় দলের ম্যাচ হচ্ছে আর সেখানে এআইএফএফ আই লিগ চালাচ্ছে, এটা একটা লজ্জার ব্যাপার। তো সেখানে চ্যাম্পিয়নশিপের রেসে রয়েছে, আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার রেসে রয়েছে ইন্টার কাছে, তারা কেন তাদের প্লেয়ারকে ছাড়তে যাবে? তো এই টাইমটা তো আই লিগ বন্ধ রাখা উচিত ছিল না, এটা ঠিক নয় কি? তো একদমই কিন্তু ভুলভাল কাজ করছে এআইএফএফ। তো সেই রকমই ব্যাপার, যেখানে রোকা তরুণ প্লেয়ারদের সুযোগই দিতে চান না, শুধুমাত্র আইএসএল এর দিকেই তাকাচ্ছেন এবং যে প্লেয়ারদের ফর্ম নেই তাদেরকে জাতীয় দলে নিয়ে খেলাচ্ছেন, মানে আজব ব্যাপার। এটা একটা রোকার দেখা যাচ্ছে। আবার তিনি এইসব দল সিলেকশনের পরেও তিনি নিজের দোষ স্বীকার করছেন না, তিনি বরঞ্চ আমাদের জাতীয় দলের প্লেয়ারদেরকে দোষারোপ করছেন। তিনি বলেছেন যে আমি খুব একটা বেশি কথা বলতে চাই না, আমি আজকের পারফরমেন্সের জন্য খুবই রেগে রয়েছি, আমার স্টার্টিং 11 একদমই ঠিক ছিল, এই রকম খারাপ পারফরমেন্সের জন্য আমার বলার কোনো শব্দ নেই, এটা কিন্তু তিনি নিজেই জানিয়েছেন। তো ফার্স্ট 11-এ মেরামত তিনি যদি করতেন তাহলে কিন্তু অবস্থাটা এতটাও খারাপ হতো না, প্রথম থেকে মহেশকে নামানো উচিত ছিল। এছাড়া স্ট্রাইকার হিসাবে কিন্তু আই লিগ থেকে প্লেয়ার নেওয়া উচিত ছিল, লালিনজওয়ালা লাল বিয়াগনিয়াকে অবশ্যই নেওয়া উচিত ছিল। তো তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও। আর জিথিন এমএসকেও দলে নেওয়া উচিত ছিল উইঙ্গার হিসাবে, উদান্তার থেকে মাছ বেটার বর্তমানে দাঁড়িয়ে, সেইটুকু আমি বলতে পারি। জানি না তোমরা কি মনে করবে, তবুও আমি বললাম, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়া বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস বলবো, যেটা হামজাকে নিয়ে প্রচুর মাতামাতি করছিল বাংলাদেশের সমর্থকেরা। তো দেখো, হামজার গামছা কিন্তু খুলে নিয়েছে লিস্টন। তো ব্যাপারটা হচ্ছে গতকালকে তোমরা যদি দেখো, লিস্টনকে আটকাতেই পারছিল না হামজা। তিনি কত বড় মানের ইপিএল প্লেয়ার সেটা কিন্তু গতকালকে দেখা গেছে। মানে তিনি কি ধরনের পারফরমেন্স দেন, দুমদারাক্কা গিয়ে পেছন থেকে ঠিলে ফেলে দিচ্ছে, যেখানে লেবানিজ রেফারি তিনি অন্ধ হয়ে বলছে আমি ভাই অন্ধ, আমি কিছু দেখতে পাই না। এই হচ্ছে ব্যাপার। তো তোমরা দেখতেই পেয়েছো কালকে প্রচুর ফাউল পাওয়ার কিন্তু কথা ছিল আমাদের জাতীয় দলের, কিন্তু পাইনি, কারণ হামজা প্রচুর ফাউল করেছে। হামজা পুরো একদম খেলতেই পারেনি, তার গামছা পুরো লিস্টন খুলে নিয়েছিল, আবার হয়তো পরে পড়ে বাড়ি গেছে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এবার তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে কনর সিল্ডকে নিয়ে। তো কনর সিল্ড এই স্কটিশ প্লেয়ার, এই স্কটিশ বিদেশি, তিনি কিন্তু চেন্নাই এফসির প্লেয়ার ছিলেন গত সিজনে, তোমরা সকলেই জানো, এবং দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। গত সিজন বলবো না, এখনো আইএসএল শেষই হয়নি, এই সিজনেই আর কি। তো ব্যাপারটা হচ্ছে তার কিন্তু এবারে চেন্নাই ছাড়ার সম্ভাবনা প্রবল ছিল। তিনি চেন্নাই ছেড়ে আইএসএল এর তরফ থেকে অনেক বড় বড় ক্লাবের কিন্তু অফার ছিল তার কাছে তাকে দলে নেওয়ার জন্য। কিন্তু অবশেষে সব থেকে বড় সুখবর যেটা চেন্নাই সমর্থকদের জন্য, যে কনর সিল্ড তিনি আরও একটা মরশুমের জন্য তিনি চেন্নাই থেকে যেতে চলেছেন। 2026 অবধি কিন্তু চুক্তি বাড়িয়ে নিচ্ছে কনর সিল্ডের সাথে চেন্নাই এফসি। এটা চেন্নাই এফসির কিন্তু একটা বড় জয়, সেটা বলা যায়। তো দেখা যাক এবার কেমন পারফরমেন্স দেন এই কনর সিল্ড। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি
তার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে একজন বিদেশি কোচকে নিয়ে, যার নাম ডেভিড কাটালা। তো ডেভিড কাটালা হচ্ছেন একজন 44 বছর বয়সী স্প্যানিশ কোচ, যাকে বর্তমানে দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার এফসি তাদের হেড কোচ পদে নিযুক্ত করেছেন এবং তার নাম ঘোষণা করে দিয়েছেন। তো তার যদি তোমরা প্রোফাইল দেখো তাহলে কিন্তু তিনি এর আগে স্পেনের 4th ডিভিশন ক্লাবে কোচিং করিয়েছেন। এছাড়া তিনি কিন্তু সাইপ্রাসের 1st ডিভিশন ক্লাবে, বিভিন্ন ক্লাবে আর কি সাইপ্রাসের 1st ডিভিশন ক্লাবে তার কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। তো এই কোচকে নিজেদের হেড কোচ করলো কিন্তু কেরালা ব্লাস্টার এফসি, এবং অনেক দিন থেকেই কনফার্ম হয়ে গিয়েছিল যে সুপার কাপের আগেই তারা কিন্তু নতুন কোচের নাম ঘোষণা করবে, সেই রকম তারা করে নিল। তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখা যাক নতুন কোচের আন্ডারে কেরালা ব্লাস্টার কেমন পারফরমেন্স দেন। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানে ফিরতে পারেন ব্যারেটো। তো ব্যাপারটা হচ্ছে দেখো, ব্যারেটো তিনি কিন্তু রিলায়েন্স একাডেমির কোচ পদে নিযুক্ত রয়েছেন এবং তিনি কিন্তু রিলায়েন্স একাডেমির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চলেছেন। তিনি কিন্তু জুন মাস থেকে আর কোচ থাকতে চাইছেন না, সেই রকম ব্যাপারটা তিনি কিন্তু রিলায়েন্সের সাথে কথাও বলে নিয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে ব্যারেটো তার কিন্তু প্রধান লক্ষ্য বর্তমানে দাঁড়িয়ে ভারতীয় জাতীয় দলের যদি সহকারী কোচ হতে পারেন তিনি, কারণ তার লাইসেন্স হয়ে গেছে, সেই পদটা তিনি যদি পেতে পারেন, বা আইএসএল এর কোনো টিমের তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ পদে তিনি কিন্তু কাজ করতে চান, যেহেতু তার লাইসেন্স হয়ে গেছে। তো সেক্ষেত্রে এবার এটাই দেখার বিষয় যে ব্যারেটো তাকে কি মোহনবাগান, ঘরের ছেলে, মোহনবাগানের ঘরের ছেলে এই ব্যারেটো, তাকে কি দলে নেবে মোহনবাগান সহকারী হিসাবে, সেটা এখন দেখার বিষয়। যদিও প্রত্যেকটা বিদেশি কোচ, যেমন মোহনবাগানের কোচ মলিনা, তার কিন্তু নিজস্ব সহকারী রয়েছে, যে যার পছন্দ মতোই নিয়ে আসে। এছাড়া আমাদের বাঙালি সহকারী কোচও রয়েছে, বাস্তব রায়। তো দেখা যাক কী হয়, এই বিষয়টা নিয়ে পরবর্তীকালে আপডেট পেলে তোমাদেরকে জানাবো। তবে তিনি আইএসএলেরই কোনো দলের আর কি কোনো কোচের সহকারী হিসাবে কাজ করতে পারেন আগামী সিজনে। তো দেখা যাক কী হয়। তো এর পরের যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে দিমি প্রেতাতোসকে নিয়ে। তো দিমি প্রেতাতোসের গোলেই মোহনবাগান কিন্তু লাস্ট মুহূর্তের গোলেই মোহনবাগান লিগ শিল্ড দ্বিতীয়বারের জন্য এই সিজনে জয় করেছে। তো এবার ব্যাপার হচ্ছে দিমি প্রেতাতোস সেই গোলটাকে স্মরণীয় করে রাখতে তিনি কিন্তু তার পায়ে ট্যাটু করেছেন সেই সময়টা, যে সময় তিনি গোলটা করেছেন, 92 মিনিট 49 সেকেন্ড, এই সময়টা তিনি কিন্তু ট্যাটু করেছেন। এছাড়া সবথেকে বড় ব্যাপার হচ্ছে জেসন কামিন্সের ভাইরাল ওয়ার্ড আরামসে, সেই শব্দটাও তিনি কিন্তু তার ট্যাটুতে উল্লেখ করেছেন। তো এটা বিশাল বড় ব্যাপার। তো আশা করব দিমি প্রেতাতোস আরও ভালো পারফরমেন্স দেবেন সবুজ মেরুন জার্সি গায়ে এবং আরও গোল করবেন, এটা কিন্তু আশা করব। আবার 29 তারিখ থেকে কিন্তু আইএসএল কন্টিনিউ হতে চলেছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।